হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। অষ্টম শ্রেণীর অক্টোবর 2021 পার্ট 7-এ যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, এই সমস্ত বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার উত্তরগুলি আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো চলো দেরি না করে জেনে নেওয়া যাক সমস্ত প্রশ্নের উত্তরগুলি। তো 1 নম্বরে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 3 × 5 = 15। একের প্রশ্ন হচ্ছে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কার প্রতি কবির এই আহ্বান? কার পাশে কিভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন? প্রশ্নের মান দেওয়া আছে 1+2। তো প্রথম পাঠের উত্তরটা এভাবে লিখবে, দাঁড়াও কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের মনুষ্যত্ব এবং বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি এই আহ্বান। ওকে, আচ্ছা, পরের পাঠে দেখো কি বলা হয়েছে না, কিভাবে এসে দাঁড়াতে হবে বলে, কার পাশে কিভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন। তো এর উত্তরটা তোমরা এভাবে লিখবে, অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত মানুষের পাশে অসহায়ের সহায় হয়ে বন্ধুর মতো পাশে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন। পরের প্রশ্ন দেখুন, রমেশ কহিল তুমি অত্যন্ত হীন ও নীচ, কাকে রমেশ একথা বলেছে? তার একথা বলার কারণ কি? প্রশ্নের মান দেওয়া আছে 1+2। তো উত্তরটা এভাবে লিখবে, প্রথম পাঠের উত্তর এভাবে লিখবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ রচনাংশে রমেশ রমাকে একথা বলেছেন। এরপরে দেখুন পরের অংশটুকু এভাবে লিখতে হবে, গ্রামের 100 বিঘা জমি জলমগ্ন হয়ে পড়েছে। এমতো অবস্থায় গ্রামের জমিদার বেনি ঘোষাল ও রমা তাদের পুকুরের মাছের ক্ষতির জন্য জমির জল বার করতে দিতে চাইছিল না, কিন্তু রমাকে রমেশ এত নিষ্ঠুর ও নীচ মনোবৃত্তির বলে কখনোই ভাবেনি। চিরকাল তাকে উদার প্রকৃতির মনে করে এসেছে, তাই রমেশ রমাকে একথা বলেছে। ওকে, এইভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্ন দেখা দেওয়া আছে, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, কাদের সম্পর্কে কেন একথা বলা হয়েছে? তো উত্তরটা লিখবে, কাদের সম্পর্কে বলা হয়েছে না, অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতায় বেকার নিরাশ্রয় কয়েকজন কম বয়সী যুবকের কথা এখানে বলা হয়েছে। কেন একথা বলা হয়েছে সেই প্রশ্নের উত্তরটা এভাবে লিখবে, এখানে ছন্ন ছাড়া বেকার ছেলেদের প্রতি ব্যঙ্গ করা হয়েছে। কবি বলতে চেয়েছেন তাদের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ অর্থাৎ জ্বলে ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু সমাজ পরিস্থিতি তাদের আশায় জল ঢেলে দিয়েছে, তাই তারা সমাজের উচ্ছিষ্টে পরিণত হয়েছে। পরের প্রশ্ন আছে 1-4 আছে, আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে কিন্তু বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্য করেছেন? বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই, একথার তাৎপর্য কি? প্রশ্নের মান দেওয়া আছে 1+2। তো প্রথম পাঠের উত্তরটা এভাবে লিখবে, জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা রচনাংশে একটি ক্ষুদ্র বীজের কথা বলা হয়েছে, যেটি ভাঙা ইট অথবা মাটির ঢেলার নিচে আশ্রয় নিয়েছিল। পরের পাঠের উত্তরটা এভাবে লিখবে, মানুষ এই বীজটিকে দেখতে না পেলেও প্রকৃতির দৃষ্টির বাইরে যায় না, কিছুদিন পর্যন্ত সেটি বীজের কঠিন আবরণের মধ্যে ঘুমিয়ে থাকে, যথাসময়ে সেটি থেকে অঙ্কুর বের হয় এবং বৃক্ষ শিশুর জন্ম হয়। এইভাবে প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্ন আছে 1-5, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, কোন কবিতার অংশ? কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন? প্রশ্নের মান 1+2 দেওয়া আছে। প্রথম পাঠের উত্তর লিখবে, উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের লেখা পাড়াগার দুপহর ভালোবাসি কবিতার অংশ। পরের পাঠের উত্তরটা এভাবে লিখবে, কবি জীবনানন্দ দাশ প্রকৃতি প্রেমিক হলেও তিনি এই কবিতায় এক প্রচ্ছন্ন দুঃখের ইঙ্গিত দিয়েছেন। দুপুরবেলায় সমস্ত প্রকৃতি নিস্তব্ধ হয়ে থাকে, দেখে মনে হয় প্রকৃতি যেন শোক যাপন করছে। শঙ্খচিলের চিৎকার, জলছিড়ি নৌকার পাশে পড়ে থাকা বুনো চালতার ছায়া সবকিছুই এই ইঙ্গিত বহন করেন। তো এইভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্ন আছে 2-এর দাগে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 1 × 5 = 5। 2-এর প্রশ্ন হচ্ছে, বাক্যের মধ্যে ক্রিয়াপদটি কিভাবে গঠিত হয়? তো উত্তর লিখতে হবে, ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে বাক্যের ক্রিয়াপদটি গঠিত হয়। 2-এর প্রশ্ন হচ্ছে, আপেক্ষিক ভাবের একটি উদাহরণ দাও। তো আপেক্ষিক ভাবের একটি উদাহরণ এভাবে লিখবে, আপেক্ষিক ভাব বলে পয়েন্ট করে লিখবে, যদি তুমি মন দিয়ে পড়ো তাহলে ভালো রেজাল্ট করবে। ওকে, পরেরটা দেখো 2-3, সেখানে বলা হয়েছে নিত্যবৃত্ত অতীত বলতে কী বোঝো? তো নিত্যবৃত্ত অতীত হচ্ছে কি, নিত্যবৃত্ত অতীত বলে পয়েন্ট করে তারপর লিখবে কি, যে ক্রিয়ার দ্বারা অতীতে প্রায়ই ঘটতো এরকম ঘটনা বোঝানো হয় তাকে নিত্যবৃত্ত অতীত বলে। যেমন স্কুলের ছুটির সময় আমরা মামার বাড়ি যেতাম, তো এটা হচ্ছে একটা নিত্যবৃত্ত অতীতকালের একটা বাক্য।
2-4 হচ্ছে নিত্য অতীত এবং ঘটমান অতীতের পার্থক্য কোথায়? তো নিত্য অতীত হচ্ছে পূর্বে নিয়মিত ঘটনা ঘটতো বোঝালে সেখানে নিত্য অতীত হয়, আর ঘটমান অতীত হচ্ছে পূর্বে কোনো ঘটনা ঘটছিল বা চলছিল বোঝালে ঘটমান অতীত হয়। 2-5 প্রশ্ন হচ্ছে রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে কটি ভাগে ভাগ করা যায়? তো উত্তর হবে রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে দুভাগে ভাগ করা যায়, যথা মৌলিক কাল বা সরলকাল এবং যৌগিক কাল। ওকে, আমরা বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ভার্স অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ এখানে একটা কবিতা দেওয়া আছে সেটাকে পড়তে হবে এবং তার নিচে যে কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলোর আনসার লিখতে হবে। তো প্রথমে আমরা এখানে যে ফার্স্টটা দেওয়া আছে সেটাকে পড়বো, তারপর নিজের প্রশ্নগুলোর উত্তর দেবো। তো দেখো কি দেওয়া আছে, দ্য সি ইজ আ হাংরি ডগ জায়ান্ট অ্যান্ড গ্রে, অর্থাৎ সমুদ্র হচ্ছে একটি ক্ষুধার্ত কুকুর, দৈত্য এবং ধূসর বর্ণের। হি রোলস অন দ্য বিচ অল ডে উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড saggy jaws, hour after hour he gnaws the rumbling tumbling stones and bones. ওকে, অর্থাৎ দেখো স্যাগি মানে কি রুক্ষ, আর নস মানে হচ্ছে চিবাই, এবং ক্ল্যাশিং মানে হচ্ছে পরস্পর ঘর্ষণ করছে এরকম, রাম্বলিং মানে হচ্ছে গুড়গুড় আওয়াজ করা বা গর্জন করা, টাম্বলিং মানে হচ্ছে গড়াগড়ি খাওয়া। ওকে, তো আমরা এর অর্থগুলো এখানে লিখে নিয়েছি। এর মানেটা দেখো, হি রোলস অন দ্য beach all day with his clashing teeth and saggy jaws, hour after hour he gnaws the rumbling tumbling stones and bones. অর্থাৎ সমুদ্র সারাদিন ধরে, বিচ মানে কি তীর, নদীর সমুদ্রের যে তীর সেখানে গড়াগড়ি খায়, তার ক্ল্যাশিং টিথ মানে হচ্ছে তার যে ঘর্ষণ করছে ঘষটানি দাঁত, এবং স্যাগি জস রুক্ষ চোয়াল দিয়ে সে কী করে গড়াগড়ি খাওয়া যে পাথর যে গড়িয়ে চলছে সেই পাথরগুলোকে কী করে হাড়ের মধ্যে সে গড়গড় আওয়াজ করে বা গজরানির যে আওয়াজ সেরকম আওয়াজ করে সেই পাথরগুলোকে চিবোতে থাকে। দ্য জায়েন্ট সি ডগ মন্স লিকিং হিজ গ্রিজি পজ, তো জায়েন্ট সি ডগ অর্থাৎ দৈত্যের মতো বিশাল আকার যে সমুদ্র কুকুর সে কী করে মন্স মানে গর্জন করে কী করে, এবং গ্রিজি মানে হচ্ছে তৈলাক্ত বা চটচটে, তার চটচটে যে থাবা সেই থাবাগুলোকে চাটতে সে গর্জন করতে থাকে। ওকে, তো এরকম হচ্ছে এর অর্থটা। এরপর দেখো কোশ্চেন দেওয়া আছে, এ নাম্বারে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বলছে নিচের সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করো, এবং প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 3, 3টি প্রশ্ন দেওয়া আছে, তার জন্য 3 নম্বর দেওয়া আছে, প্রত্যেকটার জন্য 1 করে দেওয়া আছে। তো 1 নম্বরে দেওয়া আছে দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক, অর্থাৎ সমুদ্র আবির্ভূত হয়েছিল কিসের মতো, লাইক আ হাংরি ডগ জায়ান্ট অ্যান্ড গ্রে, অর্থাৎ সমুদ্র ক্ষুধার্ত কুকুর দৈত্য এবং ধূসর বর্ণের এরকম রূপে আবির্ভূত হয়েছে। 2 নম্বরে দেওয়া আছে দ্য সি নজ কী হবে, দ্য টাম্বলিং স্টোন, অর্থাৎ সমুদ্র চিবোয় যে গড়িয়ে চলা সেই পাথরগুলোকে সমুদ্র চিবোতে থাকে, তো লিখতে পারে দ্য টাম্বলিং স্টোনস। 3 নম্বরটা দেখো, থ্রু আউট দ্য ডে দ্য সি মন্স লাইক আ ডগ, বা অর্থাৎ সারাদিন ধরে সমুদ্র গর্জন করতে থাকে, লাইক আ ডগ বা কী করে না, লিকিং হিজ গ্রিজি পজ, তার যে চটচটে থাবা সেগুলোকে চাটতে সে সারাদিন ধরে গর্জন করতে থাকে। এরপর দেখো বি নাম্বার দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 2, 2টি প্রশ্ন দেওয়া আছে, তার জন্য 4 নম্বর দেওয়া আছে 2 নম্বর করে। 1 নম্বর প্রশ্ন আছে উইথ হোম হ্যাজ দ্য সি বিন কম্পেয়ার্ড, অর্থাৎ সমুদ্রকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, তো উত্তর লিখতে হবে দ্য সি হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ আ হাংরি ডগ জায়ান্ট অ্যান্ড গ্রে, অর্থাৎ সমুদ্রকে একটি ক্ষুধার্ত কুকুর দৈত্য এবং ধূসর বর্ণের সঙ্গে তুলনা করা হয়েছে। 2 নম্বর আছে হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে, সারাদিন ধরে সমুদ্র কী করে, তো দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে অ্যান্ড নজ টাম্বলিং স্টোনস, অর্থাৎ সমুদ্র সারাদিন ধরে যে তীর সমুদ্রের সেখানে গড়াগড়ি খায় এবং গড়িয়ে চলা পাথরগুলোকে চিবোতে থাকে। এরপর দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, 5টা দেওয়া আছে 1 নম্বর করে, টোটাল 5 নম্বর দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে দেখুন দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স ব্র্যাভো ইউ হ্যাভ প্লেড ওয়েল চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট সেন্টেন্স, তো এখানে বলছে কোচ তার প্লেয়ারদের বললো যে সাবাস তোমরা খুব ভালো খেলেছো, এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, ডাইরেক্ট স্পিচে আছে, তো ইনডাইরেক্ট স্পিচে লিখলে এটা হবে এইভাবে দ্য কোচ চিয়ার্ড and told the players that they had played well, অর্থাৎ কোচ প্লেয়ারদের উৎসাহিত করে বলেছিল যে তারা খুব ভালো খেলেছিল।
পরবর্তী কোশ্চেন দেখো 2 নম্বরে দেওয়া আছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর আ ওয়াক, প্রত্যেক দিন সকালবেলা তাকে হাঁটতে যেতে হয়। তো আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স, এখানে আন্ডারলাইন করতে হবে যেটা ইনফিনিটিভ সেটা, তো টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ, তো এটা তাহলে আন্ডারলাইন করতে হবে যেভাবে আমরা এখানে আন্ডারলাইন করে দিয়েছি, টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ। 3 নম্বরে দেওয়া আছে নাওয়াডেজ সাপ্লাই অফ গুড গ্রেনস ইজ অ্যাবান্ডেন্ট, ওকে অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর। তো এখনকার দিনে খাদ্যশস্যের সরবরাহটা খুব বেশি হয়েছে, বেড়ে গেছে আর কি, প্রাচুর্য রয়েছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম, তো এই আন্ডারলাইন ওয়ার্ডটাকে কী করতে হবে, অ্যান্টোনিম দিয়ে রিপ্লেস করতে হবে, এর বিপরীত শব্দ লিখতে হবে। অ্যাবান্ডেন্টটা তোলা আন্ডারলাইন করা আছে, তো এটার বিপরীত শব্দ লিখতে হবে। তো অ্যাবান্ডেন্ট হচ্ছে প্রাচুর্য, তো এর বিপরীত শব্দ হচ্ছে স্ক্যার, মানে হচ্ছে কম আর কি, ঘাটতি। তো উত্তরটা এভাবে লিখতে হবে নাওয়াডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ স্ক্যার্স, অর্থাৎ এখন খাদ্যশস্যের সরবরাহটা কমে গেছে আর কি। এরপর 4 জায়গায় দেওয়া আছে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বোর্ন, এটাই সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ, তো এখানে বলা হয়েছে যেটা মেন ক্লজ আছে সেটাতে আন্ডারলাইন করতে হবে। তো মেন ক্লজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, তো এটাতে করতে হবে আন্ডারলাইন, এবং যেটা সাবঅর্ডিনেট ক্লজ আছে সেটাকে করতে হবে সার্কেল, মানে গোল দিতে হবে। তো সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তো এটাকে এভাবে গোল করতে হবে, এবং দিস ইজ দ্য প্লেস এটাকে আন্ডারলাইন করতে হবে, ওকে। এরপর দেখো পরের কোশ্চেনটা দেওয়া আছে 5 নম্বরে, এখানে বলা হয়েছে দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস, যে খবরটা আমাকে খুব আঘাত দিয়েছিল সেটা ভুল বলে প্রমাণিত হলো। আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স, তো এই সেন্টেন্সে যে ক্লজটা আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তো কী ধরনের ক্লজ এখানে আছে, তো এটা হচ্ছে একটা নাউন ক্লজ, যেহেতু দ্য নিউজ দ্যাট শকড মি, যে খবরটা আমাকে শক দিয়েছিল বা আঘাত করেছিল, আহত হয়েছিলাম যে খবরটা দ্বারা, তো দ্য নিউজ এটা হচ্ছে একটা কি নাউন, ওকে। তো সেটাকে মডিফাই করছে দ্য শকড মি, তো এটা হচ্ছে একটি নাউন ক্লজ, এখানে আনসার লিখতে হবে দ্য নাউন ক্লজ। 3 নম্বর দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ, অর্থাৎ রেগুলার এক্সারসাইজের যে উপকারিতা সে সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখো 80টা শব্দের মধ্যে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তো নিচের পয়েন্টগুলি তুমি ব্যবহার করতে পারো। তো পয়েন্টগুলি দেওয়া আছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজের ইম্পর্টেন্ট কী সেটা, ভ্যারিয়াস টাইপ অফ এক্সারসাইজ, বিভিন্ন রকমের এক্সারসাইজ মানে কি শরীরচর্চা, হোয়েন ইট ইজ ডান, কখন এটা করা হয় এক্সারসাইজগুলো, আচ্ছা, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, অ্যান্ড কনক্লুশন এবং উপসংহার। তো এইভাবে এই পয়েন্টগুলিকে কাজে লাগিয়ে প্যারাগ্রাফটাকে লিখতে হবে। তো প্যারাগ্রাফটি আমরা এখানে লিখেছি, তো উপরে তোমরা একটা হেডিং লিখবে ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ, অর্থাৎ রেগুলার এক্সারসাইজ করার উপকারিতা। তো আমরা লিখেছি দেখো এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর ওভারঅল স্ট্যামিনা ইমপ্রুভমেন্ট, অর্থাৎ সামগ্রিক যে স্ট্যামিনা হচ্ছে কি মানসিক এবং দৈহিক যে আমাদের ক্ষমতা বৃদ্ধি সেটাই, তো সেটা ইমপ্রুভ করার জন্য আমাদের কী করতে হবে, রেগুলার এক্সারসাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ হেল্প টু ইমপ্রুভ ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড ইনক্রিজ এনার্জি লেভেল, তো এক্সারসাইজ আমাদের যে শারীরিক দক্ষতা এবং আমাদের যে এনার্জি লেভেল সেটাকে বাড়িয়ে তোলে। We need exercise to maintain our physical fitness and improve mental clarity, তো এক্সারসাইজ করা আমাদের প্রয়োজন এই জন্যই, আমাদের ফিজিক্যাল যে ফিটনেস সেটাকে মেনটেন করার জন্য, এবং আমাদের মেন্টাল ক্ল্যারিটি, আমাদের মানসিকটা যাতে স্বচ্ছন্দভাবে চলে, মানসিক যে ব্যাপার সেটা, তার জন্য কিন্তু আমাদের এক্সারসাইজ করা প্রয়োজন। রেগুলার এক্সারসাইজ helps our health condition perfect and we need not to rush to doctor now and then, তো কি বলা হয়েছে না, রেগুলার এক্সারসাইজ হেল্পস আওয়ার হেলথ কন্ডিশন পারফেক্ট, তো রেগুলার এক্সারসাইজ করলে আমাদের যে হেলথ কন্ডিশন সেটা সঠিক থাকে, পারফেক্ট থাকে, এবং আমাদের যখন তখন ডাক্তারের কাছে ছুটতে হয় না। ম্যানি ডিজিজেস ক্যান বি কিওর্ড বাই ডুইং এক্সারসাইজ, অনেক রোগ আছে যেগুলো কিন্তু এক্সারসাইজ করলে সেরে যায়। ইট ইজ ভেরি হেল্পফুল টু ডু এক্সারসাইজ ইন দ্য মর্নিং অ্যান্ড আফটারনুন, অর্থাৎ সকাল এবং বিকেলে এক্সারসাইজ করা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সো ইফ উই উইশ টু স্টে হেলদি অ্যান্ড ফিট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দেন উই শুড ডু এক্সারসাইজ রেগুলারলি, সুতরাং যদি আমরা
ফিজিক্যালি এবং মেন্টালি সুস্থ সবল থাকতে চায় তাহলে আমাদের রেগুলারভাবে এক্সারসাইজ করা উচিত। ওকে, তো এইভাবে আমরা এই প্যারাগ্রাফটিকে লিখলাম। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে দেওয়া আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ, প্রশ্ন মান দেওয়া আছে 1 × 4 = 4। 4টি কোশ্চেন 1 নম্বরে দেওয়া আছে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে দেওয়া আছে। 1-এর দিকে আছে p² x - q² x সংখ্যামালাটির একটি উৎপাদক হলো। 4টি অপশান দেওয়া আছে, যেটা ঠিক সেটাকে উত্তর লিখতে হবে। তো p² x - q² x এটাকে যদি আমরা উৎপাদক করি তাহলে কী হবে? প্রথমে আমরা এক্সটাকে কমন নেব দুটোর মধ্যে, যেহেতু এক্স আছে তাহলে থাকবে কি p² - q²। এবার p² - q²টাকে আমরা a² + b² a² - b² ফর্মুলা যদি লিখি তাহলে কী হবে? x × p + q × p - q হবে। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? একটা উৎপাদক পাচ্ছি p - q। ওকে, p - q, তো উত্তর আমাদের হবে অপশান ডি এরটা p - q। ওকে, তো অপশান ডি এরটা উত্তর লিখবে p - q। 2 নম্বর আছে দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। নিচের সঠিক সম্পর্কটি হলো, এখানে 4টি সম্পর্ক দেওয়া আছে, যেটা সঠিক সেটা লিখতে হবে। তো এখানে সঠিক সম্পর্কটি হবে অপশন ডি। পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে সরল সমানুপাতিক। অর্থাৎ পাম্পের ক্ষমতা যদি একই থাকে তাহলে বেশি জল তোলার জন্য সময় বেশি লাগবে, কম জল তোলার জন্য সময় কম লাগবে। তো এটা হচ্ছে সরল সমানুপাতিক। তো অপশান ডি এরটা আমাদের উত্তর হবে। 3 নম্বর আছে মিস্টার এ একটি জগে 1:3 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। এই শরবতের y একক শরবত তুলে নিয়েছে। এই y একক শরবতে সিরাপ আছে কতটা? তো সিরাপ আর জলের অনুপাত হচ্ছে কত? 1:3। সেখান থেকে y একক তুলে নেওয়া হয়েছে। তো এখন বলা হচ্ছে কি y এককের শরবত কতটা আছে? তো শরবতের আনুপাতিক ভাগ আর কত? y একক শরবতের সিরাপের আনুপাতিক ভাগ হচ্ছে 1/4 অংশ। ওকে, অনুপাতের যোগফল 4, তার সাথে y গুণ হবে, তাহলে কী হবে? 1/4 × y। তো সঠিক উত্তর আমাদের সি এটা হবে 1/4 × y একক। তো এখানে লিখবে অপশান সি হচ্ছে উত্তর 1/4 × y, 1/4 × y। ওকে, পরবর্তী দেখুন কী দেওয়া আছে 4 নম্বর প্রশ্নে। এখানে একটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে, চিত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সঠিক সম্পর্কটি হলো। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, এইটা দেওয়া হচ্ছে, এই বাহু দেওয়া হচ্ছে 8 সেন্টিমিটার, এটা দেওয়া হচ্ছে 8 সেন্টিমিটার, এটা দেওয়া হচ্ছে 7 সেন্টিমিটার। ওকে, তো এখান থেকে 4টি সম্পর্ক দেওয়া আছে, কোনটা ঠিক সেটা আমাদের লিখতে হবে। ওকে, তো এখানে দেওয়া আছে কোণ P = 80 ডিগ্রি, কোণ Q = 50 ডিগ্রি। বিতে দেওয়া আছে কোণ P = 50 ডিগ্রি, কোণ Q 80 ডিগ্রি। সিতে আছে কোণ P 50 এবং কিউ হচ্ছে 50। ডিতে আছে কোণ Q 70 এবং কোণ P 70, কিউ হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তো আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এবং এক্ষেত্রে কোণ কিউ আর কোণ পি কোণ আর, এই কোণ দুটি কিন্তু পরস্পর সমান। যেহেতু এই বাহু দুটি পরস্পর সমান, তাহলে এদের বিপরীত কোণ দুটি কিন্তু পরস্পর সমান হবে। অর্থাৎ এই পি কোণ যা হবে আর কোণও কিন্তু সেই একই হবে। তো এই দুটোর যোগফল আর এই 3টে কোণের সমষ্টি যদি আমাদের 180 হয়, তো সেটাই হবে আমাদের উত্তর। তো সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে অপশান এটা। দেখো পি কোণ যদি হয় এখানে 80 দেওয়া আছে, 80 ডিগ্রি হয়, কিউ কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে আর কোণের মানও হবে 50 ডিগ্রি। তাহলে এটা 50, এটা 50, 100, আর এই 80 কত হয়ে গেলো? 180 হয়ে গেল। তাহলে আমাদের উত্তর আসবে অপশান এটা। তো এটা হয়ে যাবে উত্তর। 2 নম্বরে আছে সত্য অথবা মিথ্যা লেখো, বা টি অথবা এফও লেখা যেতে পারে। প্রথমে 1 নম্বর দেওয়া আছে a + b = a/b + a/c। ওকে, তো এটা কি সমান সেটা আমাদের যাচাই করে দেখতে হবে। তো এটাকে দেখো এখানে কি আছে? a/a + b আছে। তো এটাকে যদি আমরা যোগফলে নির্ণয় করি তাহলে নিচে আমাদের b আর c এর লসাগু করতে হবে। তো b আর c এর লসাগু মানে কি bc হয়ে যাবে। তো এখানে নিচে আছে b + c, কিন্তু আমাদের এখানে নিচে চলে আসবে bc। তাহলে এটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তো এটা লিখতে হবে f বা মিথ্যা। 2 নম্বরে দেখো কি দেওয়া আছে, মিস্টার বি একা একদিনে একটি কাজের 1/20 করে, সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় 20 দিন। এটা হচ্ছে সঠিক, এটাকে লিখতে হবে টি। কী করে সঠিক? 1/20 যদি করে একদিনে, তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ মানে কি 1 অংশ, সম্পূর্ণ অংশ করতে কি এটা উল্টে যাবে, 20 1 হয়ে যাবে, মানে 20 দিন হয়ে যাবে। তো এটা হচ্ছে সঠিক, এটাকে লিখতে হবে টি। 3 নম্বর আছে একটি লম্বা বাঁশের 30% মাটির নিচে পোঁতা আছে, অর্থাৎ বাঁশটির সাথে 10 অংশ মাটির নিচে
মাটির নিচে পোঁতা আছে। 30% মানে কি 30/100, 30/100। তো সেটাকে যদি আমরা একটা শূন্য কেটে দিই তাহলে থাকছে কত, 3/10 হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে কি 7/10, তাহলে ওটা হচ্ছে ভুল, তো এটাকে লিখতে হবে এফ বা মিথ্যা। পরে দেখো 3 নম্বর বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে দুটি কোশ্চেন দেওয়া আছে, কটি, 4টি কোশ্চেন দেওয়া আছে, 2 নম্বরে 4 দুগুণে 8টি, এবং 4 নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে 5 নম্বরে। তো এই কোশ্চেনগুলোর উত্তর আমরা নেক্সট পেজে করেছি, যেহেতু এগুলো ব্রড কোশ্চেন, এগুলো আমরা তোমাদের লিখে দেখাতে হবে, তো নেক্সট পেজে আমরা এগুলো দেখে নেব। 3 নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন, 2 গুণ 4 সমান 8, প্রশ্নের মান দেওয়া আছে। 1 নম্বরের প্রশ্ন দেওয়া আছে কি 1 - 5x - 36x স্কোয়ার সংখ্যামালাটির একটি উৎপাদক 1 - 9x হলে অপর উৎপাদকটি কত। তো একটা উৎপাদক দেওয়া আছে, অপর উৎপাদকটা নির্ণয় করতে হবে। তো 1 - 5x - 36x এটাকে আমরা করব কীভাবে, দেখুন 1 - 5xটাকে আমরা কী করেছি, দুটো ভাগে ভাগ করেছি, যেহেতু বিয়োগ আছে তো বিয়োগ দিয়ে এটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। 9 - 4 = 5 হয়, তার সাথে x গুণ করে দেওয়া হচ্ছে -30x। ওকে, এগুলোকে বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ। এরপর দেখুন তারপরে কি করা হয়েছে, 1 মাইনাস এটা 9x আর এটা 4x হয়ে গেল, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস, এখানে প্লাস চলে আসলো -36x। এবার আমরা কি করেছি, এখান থেকে 1 কমন নিয়েছি, তো 1 কমন নিয়ে এখানে 1 - 9x থাকে, এখান থেকে আমরা 4x কমন নিয়েছি, তাহলে 4x কমন নিয়ে 1 মাইনাস এখানে থাকবে কি 9x, 4 9 36, আর একটা x কমন নেওয়া হয়েছে, একটা x থাকছে। তো এখান থেকে দেখো আমরা 1 - 9x 1 - 9x, এখান থেকে 1 - 9xটা কমন নিয়ে নিলাম, থাকছে কত 1 + 4x, 1 + 4x, তাহলে 1 - 9x একটা আমাদের দেওয়া আছে উৎপাদক, তো অপর উৎপাদকটা আমাদের হয়ে গেল কি 1 + 4x। তো উত্তরটা এভাবে লিখতে হবে, অতএব অপর উৎপাদকটি হলো 1 + 4x। পরের কোশ্চেনটা দেখুন 2 নম্বর দেওয়া আছে, এখানে x³ - 8 এবং x³ + 2x² - 8x এর লসাগু নির্ণয় করো, যেখানে x² + 2x - 8x সমান x × x + 4 × x - 2। অর্থাৎ এখানে এর উৎপাদকটা আমাদের কোডে দেওয়া আছে, এর উৎপাদকটা বের করতে হবে, বের করে তারপর আমাদের লসাগুটা লিখতে হবে। তো এখানে দেখো আমরা প্রথম সংখ্যামালার উৎপাদকটা করে নিয়েছি x³ - 8। তো x³ - 8টাকে আমরা 2 এর কিউব লিখেছি, তো a³ - b³ এর ফর্মুলা আমাদের হয়ে গেল এটা। তো a³ - b³ এর ফর্মুলা কি a - b × a² + ab + b²। তো ab মানে কি x × 2, 2x, আর b হচ্ছে আমাদের 2, তো 2 এর কিউব 2a² মানে 2 2 4, তো এটা হয়ে গেল কি x - 2 × x² + 2x + 4। ওকে, আর দ্বিতীয় সংখ্যার উৎপাদক আমাদের দেওয়া আছে প্রশ্নে, কি দেওয়া ছিল না x³ + 2x² - x সমান x × x + 4 × x - 2। তো এখান থেকে এবার আমাদের লসাগুটা লিখতে হবে। অতএব নির্ণয়ের লসাগু হচ্ছে, প্রথমে আমরা x লিখলাম, তারপরে x - 2, এখানে x - 2 আছে, এখানেও x - 2 আছে, তো একটা x - 2 লিখবো, x + 4 এখানে যেখানে নেই তবু কিন্তু আমাদের লিখতে পারবো লসাগুর ক্ষেত্রে। আচ্ছা, তারপরে এখানে x² + 2x + 4 এটাকে লিখলাম, তো হয়ে গেল আমাদের এটা লসাগু এটা। ওকে, তো এইভাবে এই অঙ্কের সমাধানটা তোমাদের করতে হবে। পরের অঙ্কটা দেখুন, এখানে একটা চিত্র দেওয়া আছে এবং বলা হয়েছে কি চিত্রের পাশের চিত্রে ABC ত্রিভুজের AB এর বর্ধিতাংশ BE, এই একটা ABC ত্রিভুজ, এর বর্ধিতাংশ হচ্ছে BE। ওকে, সেই BE এর বর্ধিতাংশ BE এবং BC সমান্তরাল DF, এই BC একটা আর DF একটা সরলরেখা, এরা পরস্পর সমান্তরাল সরলরেখা হলেন x ডিগ্রি এবং y ডিগ্রি এর মান নির্ণয় করো। এখানে দুটি কোণ দেওয়া আছে, এই x ডিগ্রি আর y ডিগ্রি, এদের মানটা নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা কীভাবে মানটা নির্ণয় করব, দেখো এখানে আমরা জানি কি না কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান হয়। যদি কোনো একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করা হয়, তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তার মান বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হবে। অর্থাৎ এখানে এই কোণ দুটির মান দেওয়া আছে, একটা 50 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, তো 50 আর 30 হচ্ছে 85 ডিগ্রি হয়, অর্থাৎ এই যোগফলের যা হবে সেই কোণের মান হবে x ডিগ্রি। ওকে, তো x ডিগ্রি সমান 50 + 35 সমান 50 ডিগ্রি, তাহলে x এর মান আমরা কত পেলাম 85 ডিগ্রি। আবার দেখুন এটা হচ্ছে এটা আর এটা কি পরস্পর সমান্তরাল সরলরেখা, এবার এটা যদি ভেদক হয় তাহলে কি হয়, দুটি সমান্তরাল সরলরেখা একটা অপর সরলরেখা যদি ছেদ করে তাহলে তার অনুরূপ কোণগুলি সমান হয়, একান্তর কোণগুলি সমান হয়, বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে এরা হচ্ছে এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ, তাহলে x কোণ যা হবে y কোণও কিন্তু তাই হবে, অর্থাৎ এখানে y কোণও হবে 85 ডিগ্রি। ওকে, এভাবে আমরা এই অঙ্কের সমাধানটা নির্ণয় করলাম। পরের 4 নম্বরে দেখো দেওয়া আছে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে
সেই দূরত্ব 5% বেশি। মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব নির্ণয় করো। তো অঙ্কটিকে আমরা কীভাবে করব? দেখো দেওয়া আছে আমাদের কি কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার। এবার মেন লাইনে এই দূরত্ব 5% বেশি, তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত হবে? 85 প্লাস 85-র 5%, তো 85 ইন্টু 5/100। ওকে, তো 85 ইন্টু 5/100কে যদি আমরা এটা গুণ করি, গুণফলটা আমরা পাবো হচ্ছে 4.25। তো এটার সাথে এটা যোগ করলে হচ্ছে কত? 89.25 কিলোমিটার। অতএব এখানে কোয়াড লাইনে লিখবে, রেল লাইন হয়ে গেছে, এখানে লিখবে কোয়াড লাইনে মেন লাইনে হাওড়া থেকে, এখানে মেন লাইনে হবে। ওকে, মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 89.25 কিলোমিটার। এটা লিখবে মেন লাইনে। পরের প্রশ্ন দেখো, 4 দেখা দেওয়া আছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলিও কিন্তু পরস্পর সমান হবে। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা উপপাদ্য, যেটা 4 নম্বরে দেওয়া আছে। ওকে, সেখান থেকে তোমরা কিন্তু এটা লিখে নিতে পারবে। তো 1 নম্বরে বলা হয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান 1 গুণ 3 = 3 দেওয়া আছে। 1-এর 1-এ বলা হয়েছে আপেক্ষিক তাপের একক হলো, তো এখানে 4টি অপশন দেওয়া আছে ক, খ, গ এবং ঘ। যেটা সঠিক উত্তর সেটা তোমাদের লিখতে হবে। তো উত্তর হবে আপেক্ষিক তাপের একক হলো অপশন খ, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 1-এর 2 আছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময়, 4টি অপশন এখানে দেওয়া রয়েছে। সঠিক উত্তর যেটা হবে সেটা লিখতে হবে। তো সঠিক উত্তরটি হবে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় অপশন ঘ, অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এটা লিখতে হবে উত্তর। 1-এর 3 আছে ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো, 4টি অপশন এখানে দেওয়া আছে। অপশান গ এখানে উত্তর হবে, যে ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো অপশান গ, এডিস মশা। 2-এর দেখা দেওয়া আছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। তো 2-এর 1-এ দেওয়া আছে অনঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো এটা হচ্ছে ভুল তথ্য। অনঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয়। ওকে, কিন্তু বিক্রিয়ার শেষে এই পদার্থটিকে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু এটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তো এটা হবে ভুল। 2-এর 2 আছে সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায়। তো এটা হচ্ছে সঠিক তথ্য, এখানে লিখতে হবে ঠিক। সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায়। 2-এর 3 আছে অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয়। এটা ভুল তথ্য, এখানে লিখতে হবে ভুল। অপরিশোধিত যে ময়লা জল সেটা সরাসরি কিন্তু মাছ চাষের জন্য ব্যবহার করা হয় না। 3-এর প্রশ্ন আছে 3টি বা 2টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 2 গুণ 4 = 8 দেওয়া আছে। 3-এর 1-এর প্রশ্ন হচ্ছে তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করুন। তো তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি কিনা, যে প্রক্রিয়ায় তাপ মাধ্যম ছাড়াই বেশি উষ্ণ অঞ্চল থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ প্রণালী বলে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে কিনা, সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায়। সূর্য থেকে পৃথিবীতে যখন তাপ আসে কোনো মাধ্যম ছাড়াই কিন্তু বিকিরণ পদ্ধতিতে এসে পৌঁছায়। 2-এর 3-এর প্রশ্ন আছে CuSO4 + Fe = Cu + FeSO4 বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লেখুন। তো বিক্রিয়াটি জারণ কোনটা এবং বিজারণ কোনটা সেটা দেখাতে হবে এবং সমীকরণটা লিখতে বলা হয়েছে। ওকে, তো এখানে CuSO4 এটা অক্সিজেন ত্যাগ করে এটা বিজারণ হয়েছে। ওকে, এটা লিখতে হবে এটা বিজারণ, এবং Fe এটা অক্সিজেন গ্রহণ করে জারণ হয়েছে। ওকে, এবং নিচে এর জারণ এবং বিজারণের সমীকরণটা ভাবে লিখবে। ওকে, জারণটা হচ্ছে Fe-2, এর 2টি ইলেকট্রন ত্যাগ করে Fe+ জারিত হয়েছে, এবং বিজারণ হচ্ছে Cu2 + 2 এর 2টি ইলেকট্রন গ্রহণ করে এটা কী হয়েছে, বিজারিত হয়েছে। তো এভাবে এটা লিখে দেবে এর সমীকরণটা। 3-এ আছে ডায়রিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে। তো উত্তর হবে ডায়রিয়া হলে নিম্নলিখিত সমস্যাগুলি দেখা দিতে পারে। 1 নম্বর হচ্ছে শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে শরীরের পাচক রস নষ্ট হয়ে যেতে পারে। 3 নম্বর মলের সঙ্গে রক্ত বের হতে পারে। 4 নম্বর হচ্ছে শরীরের জলসাম্য, অম্লক্ষারের ভারসাম্য, এমনকি লবণের ভারসাম্যও নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে উত্তরটা লিখতে হবে। 2-এর 3-এ আছে মেজর কার্ভ ও মাইনর কার্ভের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করে। তো 2টি পার্থক্য লিখতে হবে মেজর কার্ভ আর মাইনর কার্ভের মধ্যে। তো উত্তরটা এভাবে লিখবেন, মেজর কার্ভ ও মাইনর কার্ভের মধ্যে পার্থক্য লিখে একটা টেবিলের মধ্যে লিখবে, বাঁ দিকে মেজর কার্ভ, ডান দিকে হচ্ছে মাইনর কার্ভ। তো মেজর কার্ভকে কী লিখবে, মেজর কার্ভে মেজর কার্ভ আকারে বড় হয় এবং মাইনর কার্ভ আকারে ছোট হয়।
2 নম্বর হচ্ছে মেজর কার্ভ সাধারণত বদ্ধ জলে ডিম পারে না, আর মাইনর কার্ভ সাধারণত বদ্ধ জলে ডিম পারে। ওকে, তো পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দেওয়া আছে 3-4টি বাক্যে উত্তর দাও। 3 গুণ 2 সমান 6 প্রশ্নের মান দেওয়া আছে। 4-এর 1-এর প্রশ্ন হচ্ছে 3টি পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। তো এটা 3টি পর্যবেক্ষণ লিখতে হবে। তো কোনো পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন তা বোঝার জন্য কয়েকটা পর্যবেক্ষণে। যেমন 1 নম্বর হচ্ছে রাসায়নিক পরিবর্তনের রং পরিবর্তন হয়, অর্থাৎ রঙিন থেকে বর্ণহীন অথবা বর্ণহীন থেকে রঙিন। এ থেকে বোঝা যায় যে এটা রাসায়নিক পরিবর্তন। 2 নম্বর হচ্ছে তাপের উদ্ভব বা শোষণ হতে পারে। তো রাসায়নিক পরিবর্তনে তাপের উদ্ভব অথবা শোষণ হতে পারে, সেটা থেকে বোঝা যেতে পারে কি এটা রাসায়নিক পরিবর্তন। 3 নম্বর হচ্ছে বর্ণযুক্ত বা গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হতে পারে। তো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে বর্ণযুক্ত বা গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হতে পারে। তো এই পর্যবেক্ষণগুলোর সাহায্যে আমরা বুঝতে পারবো যে এটা একটি রাসায়নিক পরিবর্তন। 4-এর 2-এর প্রশ্ন আছে, রাসায়নিক দমন পদ্ধতিতে সকল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয়, তাহলেও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় কেন? তথ্যটা এভাবে লিখতে হবে, রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন এক হচ্ছে অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটি রাসায়নিক বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তো তারপর সেই রাসায়নিকটা আর কাজ করে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। 3 নম্বর হচ্ছে রাসায়নিক পদার্থগুলো অনেক সময় উপকারী পতঙ্গদের যেমন মৌমাছি, প্রজাপতি এদের মেরে ফেলে। এইসব কারণেই অনেক সময় ফসল ধ্বংসকারী জীবদের দমনে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয়। ওকে, তো এইভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তো 1 নম্বর প্রশ্নে আছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 গুণ 4 সমান 4 দেওয়া আছে, এবং ক স্তম্ভে দেখো 1-এ দেওয়া আছে আত্মীয় সভা, 1-এর 2 আছে জাতীয় মেলা, 1-এর 3 সত্য শোধক সমাজ, 1-এর 4 দেওয়া আছে আর্য সমাজ, এবং খ স্তম্ভে আছে কয়ে জ্যোতিরাও ফুলে, ক্ষয়ে আছে রাজা রামমোহন রায়, গয়ে স্বামী দয়ানন্দ সরস্বতী, এবং ঘয়ে দেওয়া আছে নবগোপাল মিত্র। তো স্তম্ভটিকে আমরা এখানে মিলিয়ে লিখেছি, সেখান থেকে তোমরা দেখে নাও। ক স্তম্ভ এবং খ স্তম্ভ, ক স্তম্ভে প্রথমে 1-এ দেওয়া আছে আত্মীয় সভা, এর সাথে মিলবে খ অপশান রামমোহন রায়। 1-এর 2 আছে জাতীয় মেলা, এর সাথে মিলবে নবগোপাল মিত্র। 1-এর 3 আছে সত্য শোধক সমাজ, এর সাথে মিলবে অপশান ক জ্যোতিরাও ফুলে। 1-এর 4 দেওয়া আছে আর্য সমাজ, এর সাথে মিলবে অপশান গ স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপর দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 4 সমান 4, এবং 1-এর 2-এর প্রশ্ন দেওয়া আছে সাগরে শিশুকন্যা ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন ড্যাশ। তো এখানে ড্যাশে কী হবে না, সাগরে শিশুকন্যা ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন লর্ড ওয়েলেসলি। 2-এর 2 আছে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় ড্যাশ এর নেতৃত্বে। ওখানে কী হবে না, মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় বীরেশলিঙ্গম পাণ্ডলুর নেতৃত্বে। পরেরটা আছে 2-এর 3-এ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ড্যাশ। কী হবে এখানে না, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন আছে 2-এর 4-এ স্বামী বিবেকানন্দ ড্যাশ ধর্ম সম্মেলনে যোগদান করেন। তো এখানে শূন্যস্থানে হবে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন। পরের প্রশ্ন দেখো দেওয়া আছে 3-এর দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 2 গুণ 3 সমান 6। 3-এর 1-এর প্রশ্ন হচ্ছে বারাসাত বিদ্রোহ কী। তো বারাসাত বিদ্রোহ কী সেটা আমরা এখানে লিখেছি, এখান থেকে তোমরা দেখে নাও। বারাসাত বিদ্রোহ লিখে পয়েন্ট করবে, তারপর লিখবে বারাসাত অঞ্চলের মীর নিসার আলী অর্থাৎ তিতুমিরের নেতৃত্বে নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু হয়। নদিয়া, ফরিদপুর প্রভৃতি অঞ্চলে ওয়াহাবি বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তিতুমিরের আন্দোলন স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংঘটিত হয়। বিদ্রোহ শুরুর কিছুদিনের মধ্যে তিতুমির ঘোষণা করেন কোম্পানির সরকারের শাসন শেষ হয়ে আসছে। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে নিজে বাদশাহ উপাধি নেন তিতুমির। নারকেলবেড়িয়া বা বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান থেকে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। ওকে, তো এটা হচ্ছে বারাসাত বিদ্রোহ। এইভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এরপর দেওয়া আছে 3-এর 2 আছে নববঙ্গ নামে কারা পরিচিত ছিলেন। তো উত্তর লিখতে হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতা হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে
স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার ছাত্ররা নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল নামে পরিচিত। তো নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল নামে কারা পরিচিত না, ডিরাজুর যে ছাত্র তারা ছিলেন ইয়ং বেঙ্গল বা নব্য বেঙ্গল নামে পরিচিত। তিনি আছে মোপালা বিদ্রোহ কেন হয়েছিল? তো উত্তরটা এভাবে লিখবে, মোপালা বিদ্রোহের কারণ বলে পয়েন্ট করবে। তারপর এখানে লিখবে দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকরা ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে মোপালা বিদ্রোহ। মোপালাদের অনেকেই ছিলেন কৃষি শ্রমিক, ছোট ব্যবসায়ী ও জেলে। ব্রিটিশরা মালাবার দখল করার পরে সেখানকার গরিব কৃষকদের ওপর রাজস্বের বোঝা ও বিভিন্ন বেআইনি কর চাপিয়ে দিয়েছিল। পাশাপাশি জমিতে কৃষকদের অধিকারও অস্বীকার করা হয়। এসবের ফলে মালাবার অঞ্চলে একের পর এক বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহগুলি দমন করার জন্য ঔপনিবেশিক শাসন ও সশস্ত্র বাহিনী ব্যবহার করেছিলেন। তো এইভাবে লিখতে হবে মালাবার বিদ্রোহের কারণ। পরের প্রশ্ন দেখো, 4 দাগে আছে 4-5টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 3 × 2 = 6। 1 প্রশ্ন হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সমর্থনে হিন্দু প্যাট্রিয়টিক কেমন ভূমিকা পালন করেছিল? তো উত্তরটা এভাবে লিখতে হবে, সাঁওতাল বিদ্রোহ ও হিন্দু প্যাট্রিয়টিক এরকম করে পয়েন্ট করবে। তারপর লিখবে শিক্ষিত হিন্দু বাঙালিরা 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে সংঘটিত সাঁওতাল বিদ্রোহের বিরোধিতা করলেও এই বিদ্রোহের সমর্থনে এগিয়ে আসে হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্র। এই পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে অর্থনৈতিক শোষণই সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য করেছিলেন। তিনি পত্রিকায় লিখেছিলেন, শান্ত ও সৎ সাঁওতাল জাতির বিরুদ্ধে সাঁওতাল জাতির বিদ্রোহ করার পিছনে অনেক কারণ রয়েছে। সাঁওতালদের জোর করে বেকার খাটানো হয়েছে, অতিরিক্ত খাজনা দিতে বাধ্য করা হয়েছে। শান্তিপ্রিয় সাঁওতালদের ওপর অত্যাচার করে তাদের বিদ্রোহ করতে বাধ্য করার জন্য অত্যাচারীদের শাস্তির দাবিও করেন হরিশ্চন্দ্র। তো এইভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্ন আছে 4-2 দাগে 1857 বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে 2টি উল্লেখযোগ্য পরিবর্তনের উল্লেখ করো। তো উল্লেখযোগ্য পরিবর্তন 1 নম্বরে আমরা লিখেছি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল। তার বদলে ব্রিটেনের পার্লামেন্ট সরাসরি ভারতের শাসন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। আইন জারি করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়। পাশাপাশি রানীর মন্ত্রিসভার একজন সদস্যকে ভারত শাসন বিষয়ে দেখভালের জন্য সচিব হিসাবে নিয়োগ করা হয়। 2 নম্বর হচ্ছে, ওকে এটা 2 নম্বর দেবে, 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে গভর্নর জেনারেল পদটি তুলে দেওয়া হয়। তার জায়গায় রাজ প্রতিনিধি বা ভাইসরয় পদ তৈরি করা হয় এবং লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর থেকে ভারত শাসন সংক্রান্ত এই আইনটি বলবৎ হয়। ভারতে শুরু হয় রানী ভিক্টোরিয়ার শাসন। ওকে, তো এইভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তো 1 নম্বরে বলা হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 1 × 4 = 4। 1-এর প্রশ্নে বলা হয়েছে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে 2টি নিয়ত বায়ু মিলিত হয় তা হলো, এখানে 4টি অপশান দেওয়া আছে। তো যেটা সঠিক অপশান হবে সেটাকে উত্তরটা আমাদের লিখতে হবে। তো এখানে সঠিক উত্তরটি হবে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে 2টি নিয়ত বায়ু মিলিত হয় তা হলো অপশান গ, উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু। পরের প্রশ্ন দেখো 1-2 দেখা আছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে, সেটি হলো এখানেও 4টি অপশান দেওয়া আছে। তো সঠিক অপশানটি হবে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে, সেটি হলো অপশান ঘ, কিউমুলোনিম্বাস। এর পরের প্রশ্ন দেখো 1-3 আছে ঠিক জোড়াটি নির্বাচন করো। তো এখানে 4টি জোড়া দেওয়া আছে, তো যেটা সঠিক উত্তর হবে সেটা লিখতে হবে। তো উত্তর লিখতে হবে ঠিক জোড়াটি হলো অপশান খ, গ্র্যান্ড ক্যানিয়ন, তার সাথে কলোরাডো নদীর প্রবল পার্শ্বক্ষয়। পরের প্রশ্ন আছে 1-4 দাগে জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো, 4টি অপশান এখানেও দেওয়া আছে। তো প্রত্যেকটার তার মধ্যে থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো অপশান খ, গায়না। এরপরে দেখো 2-এর জায়গায় দেওয়া আছে স্তম্ভ মেলাও। 1 × 4 = অর্থাৎ 4 নম্বর দেওয়া আছে এখানে 4টি প্রশ্নের জন্য। তো স্তম্ভটাকে আমরা এখানে মিলিয়ে লিখেছি, তো সেখান থেকে তোমরা দেখে নাও স্তম্ভটিকে। 2-এর দেওয়া আছে স্থানীয় বায়ু, তো তার সাথে মিলবে অপশান 2 অপশান যেটা আছে চিনুক। আচ্ছা 2-এর আছে বেশি উচ্চতার মেঘ, এটা মিলবে অপশান 4-এর সাথে সিরাস। 2-এর আছে দক্ষিণ আমেরিকার একটি হ্রদ অঞ্চল, এটা মিলবে 1 নম্বরের সাথে টিটিকাকা। 2-এর আছে পশু চারণভূমি, এটা মিলবে 3 নম্বরের সাথে
এস্টেনসিয়া। ওকে, এইভাবে এটা স্তম্ভটিকে মিলাতে হবে। এরপর 3-এর দাগে প্রশ্ন আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 2 = 4। আচ্ছা, 3-এর 1-এর প্রশ্ন দেখো দেওয়া আছে, মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো। তো মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ এভাবে লিখবে। মেরু অঞ্চলের বায়ুর উচ্চচাপ সৃষ্টির কারণ পয়েন্ট করে দেবে। 1 নম্বরে লিখবে কি, দুই মেরু অঞ্চল সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী হয়। ওকে, যার ফলে এখানে উচ্চচাপের সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে, এই অঞ্চলে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম, ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে, যার ফলে এখানে কী হয়, উচ্চচাপের সৃষ্টি হয়। তো এইভাবে দুটি পয়েন্ট আমরা লিখলাম। পরের 3-এর 2-এর দাগ আছে, দেখো দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো দক্ষিণ আমেরিকার নদীগুলির বৈশিষ্ট্য আমরা এভাবে লিখবো, দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্য। তারপরে 1 নম্বর লিখবো কি, দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ ও আয়তনে বিশাল, নদীগুলি বৃষ্টির ও বরফ পড়া জলে পুষ্ট, তাই চিরপ্রবাহী। 2 নম্বর হচ্ছে, নদীগুলির অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং অরিনোকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। তো এই দুটি বৈশিষ্ট্য আমরা লিখলাম দক্ষিণ আমেরিকার নদ নদীর। 4 নম্বর দেওয়া আছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 3 × 1 = 3। 4-এর 1-এর প্রশ্ন হচ্ছে, প্রতিভ ঘূর্ণপাতের বিপরীত অবস্থা, বক্তব্যটির যথার্থতা বিচার করেন। প্রতিভ ঘূর্ণপাতের বিপরীত অবস্থা, কোনো জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়, তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়, এর নাম প্রতিভ ঘূর্ণপাত। অপরদিকে কোনো স্থানের উষ্ণতা হঠাৎ করে বেড়ে গেলে সেখানে বায়ুর চাপ কমে যায় এবং বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়, ফলে তার চারপাশে ঠান্ডা বায়ু উচ্চ চাপযুক্ত ওই কেন্দ্রের দিকে ছুটে আসে, একে বলা হয় ঘূর্ণপাত। সুতরাং প্রতিভ ঘূর্ণপাতের বিপরীত অবস্থা। ওকে, তো এইভাবে এই প্রশ্নের উত্তরটাকে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, 5-এর দাগে আছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। 5 × 1 = 5। প্রশ্নের মান এখানে 5 দেওয়া আছে। 5-এর 1-এর প্রশ্ন বলা হচ্ছে, হ্রদ অঞ্চল কৃষিকাজে যথেষ্ট সমৃদ্ধ, ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো। তো উত্তরটা আমরা এভাবে লিখব, হ্রদ অঞ্চলে কৃষিতে উন্নতির কারণ 1 হচ্ছে তরঙ্গায়িত ও বিস্তীর্ণ সমতল ভূমি, 2 নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু, 3 পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতা, 4 হচ্ছে উর্বর চারণ যে মৃত্তিকা, 5 উন্নত যান্ত্রিক কৃষি ব্যবস্থা, 6 হচ্ছে শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ, 7 ঘনবসতির জন্য কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা, 8 হ্রদগুলির থেকে জলসেচের পর্যাপ্ত জল এই অঞ্চলের কৃষি উন্নতির প্রধান কারণ। পরের প্যারাগ্রাফে লিখবে, হ্রদ অঞ্চলের দক্ষিণাংশ আমেরিকা যুক্তরাষ্ট্রের তথা পৃথিবীর শ্রেষ্ঠ ভুট্টা উৎপাদক অঞ্চল, একে হ্রদ অঞ্চলের ভুট্টা বলে। হ্রদ অঞ্চলে উত্তরাংশের তৃণভূমিতে পশু খাদ্যের জন্য হে, ক্লোভার প্রভৃতি যে ঘাসের চাষ করা হয়। হ্রদ অঞ্চলের অন্যান্য ফসল হলো গম, জব, রাই, ওট, বিট প্রভৃতি। ওকে, 1 নম্বরে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান দেওয়া আছে 1 × 3 = 3, অর্থাৎ 3টি কোশ্চেন দেওয়া আছে, 1 নম্বর করে মান দেওয়া আছে, টোটাল 3 নম্বর। কয়ের জায়গায় দেওয়া আছে ড্যাশ ও ড্যাশ জলবাহিত সংক্রামক ব্যাধি, অর্থাৎ এখানে দুটি জলবাহিত রোগের নাম লিখতে হবে। তো আমরা লিখেছি কলেরা ও আন্ত্রিক জলবাহিত সংক্রামক রোগ। ক্ষয়ের জায়গায় দেওয়া আছে মিড ডে মিলের রান্নার কাজে যুক্ত ড্যাশ পরিবেশনের আগে ড্যাশ দিয়ে হাত ধুতে হবে। তো এখানে লিখতে হবে মিড ডে মিলের রান্নার কাজে যুক্ত মহিলাদের পরিবেশনের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। গয়ের দেখা আছে ড্যাশ ও ড্যাশ অসংক্রামক ব্যাধি, তো এখানে দুটি অসংক্রামক ব্যাধির নাম লিখতে হবে। তো অসংক্রামক ব্যাধি যেমন মধুমেহ ও হৃদরোগ অসংক্রামক ব্যাধি। ওকে, তো এইভাবে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। 2-এর দেখা দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি কোশ্চেন দেওয়া আছে, 1 + 2 + 2 মান দেওয়া আছে, টোটাল 5 নম্বর। এবং 3-এর জায়গায় দেওয়া আছে টিকা লেখো, 2টি দেওয়া আছে, 1.5 করে মান দেওয়া আছে, দুটির জন্য 3 নম্বর দেওয়া আছে। এবং 4 নম্বর দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 নম্বরে 2টি কোশ্চেন দেওয়া আছে, প্রথমটা 5 নম্বর এবং পরেরটা দেওয়া আছে 4 নম্বর। তো কোশ্চেনগুলিকে তোমরা এখান থেকে দেখে নাও। নেক্সট পেজে আমি প্রত্যেকটি কোশ্চেন লিখেছি এবং সেখান থেকে আমরা এই প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। তো 2-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 1 + 2 + 2 = 5। কয়ের দাগে প্রশ্ন দেওয়া আছে স্বাস্থ্যবিধান বলতে কী বোঝায়। তো উত্তরটা আমরা এভাবে লিখব, স্বাস্থ্যবিধান পয়েন্ট করবে। স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। এছাড়া স্বাস্থ্যবিধান পালনের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলির
সঠিক যত্ন নেওয়া সম্ভব। ওকে, এইভাবে আমরা 2 কয়ের প্রশ্নের উত্তরটা লিখলাম। এরপর আছে ক্ষয়ের দাগে স্বাস্থ্য বিধানের উদ্দেশ্যগুলি লেখুন। তো উত্তরটা আমরা এভাবে লিখব, স্বাস্থ্য বিধানের উদ্দেশ্য। স্বাস্থ্য বিধানের উদ্দেশ্য এভাবে পয়েন্ট করবে, তারপর লিখবে কি সার্বিক স্বাস্থ্য বিধানের মূল উদ্দেশ্য হলো প্রতিটি পরিবারকে নির্মল, দূষণহীন, রোগমুক্ত, জীবাণুমুক্ত, স্বাস্থ্যসম্মত, সবুজ, সুন্দর পরিবেশে গড়ে তোলা, যাতে মানুষ রোগ জীবাণুর হাত থেকে মুক্ত হতে পারে এবং আপামর জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে পারে। ওকে, এভাবে ক্ষয়ের প্রশ্নের উত্তরটা লিখতে হবে। গয়ের দাগে দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে আয়োডিনের অভাব হলে কি কি উপসর্গ দেখা যায় লেখো। তো উত্তরটা আমরা এভাবে লিখবো, আয়োডিনের অভাবজনিত উপসর্গ। 1 নম্বর লিখবো শিশুদের বিকাশ ঠিকমতো হয় না, বামনও হতে পারে, বামন মানে হচ্ছে খাটো হয়ে যাওয়া আর কি। 2 দাগে আছে 2 নম্বর লিখবো শক্তির অভাবে শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। 3 নম্বর হচ্ছে কথা বলা অসুবিধা বা কথা বলতে না পারা। 4 নম্বর হচ্ছে কানে শোনার দোষ বা কানে শুনতে না পাওয়া। 5 নম্বর হচ্ছে চোখে তেরা ভাব। 6 নম্বর হচ্ছে শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশ না হওয়া। ওকে, তো এইভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। 3 নম্বরে দেওয়া আছে টিকা লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 1.5 গুণ 2 সমান 3, অর্থাৎ প্রত্যেকটার জন্য 1.5 নম্বর করে দেওয়া আছে। কয়ের জায়গায় দেওয়া আছে মিড ডে মিল। তো মিড ডে মিল সম্পর্কে লিখতে হবে টিকা। তো এটা লিখতে হবে মিড ডে মিল পয়েন্ট করবেন এবং লিখবে কি না মিড ডে মিল হলো ভারত সরকারের জাতীয় পুষ্টি সহায়তা প্রকল্প। এই প্রকল্পে 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে দুপুরে পুষ্টিকর আহারের ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ে শিশুদের ভর্তিকরণ, বিদ্যালয়ে ধরে রাখা ও তাদের উপস্থিতি বাড়িয়ে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করে তোলা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। একই সঙ্গে তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটানো। ওকে, তো এইভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরের দাগে দেওয়া আছে নির্মল গ্রাম। তো নির্মল গ্রামের উপর টিকা লিখতে হবে, সেটা তোমরা এইভাবে লিখবে, নির্মল গ্রাম লিখে এরকম পয়েন্ট করবে। তারপর সার্বিক স্বাস্থ্য বিধান অভিযানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে উৎসাহ দেওয়ার জন্য ভারত সরকার 2003 সালের অক্টোবর মাসে নির্মল গ্রাম পুরস্কার চালু করেন। প্রথমবার এই পুরস্কার দেওয়া হয় 2005 সালে। সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানে যেসব পঞ্চায়েত ও অন্যান্য যেসব সংস্থা গ্রামীণ এলাকায় উল্লেখযোগ্য কাজ করেছে তাদের প্রচেষ্টা ও অবদানকে স্বীকৃতি দিতে এই পুরস্কার দেওয়া হয়। নির্মল বাংলা অভিযানের অংশ হিসাবে নির্মল গ্রাম গঠনই প্রধান লক্ষ্য। তো এইভাবে নির্মল গ্রাম এর উপর টিকাটা লিখতে হবে। 4 জায়গায় দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4 কয়ের প্রশ্ন দেওয়া আছে স্বাস্থ্য বিধানের অভাবজনিত 5টি রোগের নাম লেখো এবং ওই রোগগুলি কী কী কারণে হয় তা লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 5। তো উত্তরটা আমরা এভাবে লিখবো, এক এক করে লিখবো। 5টি রোগের নাম লিখতে বলা হয়েছে স্বাস্থ্যবিধানের অভাবজনিত কারণে এবং শরীরে কী কারণে হয় সেটা লিখতে হবে। তো প্রথমে আমরা লিখেছি কলেরা। এটি একটি জলবাহিত সংক্রামক রোগ, আক্রান্ত ব্যক্তির মল থেকে এই রোগ ছড়ায়। 2 নম্বর হচ্ছে আমাশয়, বিশুদ্ধ পানীয় জল পান না করার ফলে এই রোগ হয়। 3 নম্বর লিখেছি ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া হচ্ছে কিনা অ্যানোফিলিস মশার কামড়ে এই রোগ হয়। 4 নম্বর হচ্ছে ডেঙ্গু, এটা হচ্ছে এডিস মশার কামড়ে হয় এই রোগ। ওকে, 5 নম্বর হচ্ছে চর্মরোগ, শরীরের সঠিক যত্ন না নিলে এই রোগ হতে পারে। ওকে, তো এইভাবে এই 5টি রোগের নাম লিখতে হবে এবং তার কারণগুলো লিখতে হবে। ক্ষয়ের দ্বারা দেওয়া আছে নিচের যোগাসনের ভঙ্গি শনাক্ত করে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো এবং ওই যোগাসনটির অনুশীলনের পর্যায়ক্রমিক পদ্ধতি ও উপকারিতা বর্ণনা করুন। তোমরা আগেই যোগাসনটির যে চিত্র সেটা দেখেছো, তো সেটা হচ্ছে যোগাসনটির নাম কি না পদ হস্তাসন। এবং এবার এই যোগাসনটি অনুশীলনের পদ্ধতিটা লিখতে হবে। তো প্রথমে আমরা অনুশীলনের পদ্ধতি এরকম করে পয়েন্ট করবো, তারপর লিখবো কি না পা জোড়া অবস্থায় হাত শরীরের পাশে রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপর 1 নম্বর হচ্ছে হাতের চেটো নিচের দিকে করে শ্বাস নিতে নিতে 2 হাত মাথার ওপর তুলতে হবে। হাত দুটো যেন কোনোই সোজা অবস্থায় কাঁধের সঙ্গে লেগে থাকে। 2 নম্বর হচ্ছে 2 পায়ের হাঁটু সোজা রেখে শ্বাস ছাড়তে ছাড়তে কোমরের ওপরের অংশকে সামনের দিকে বাঁকিয়ে কপাল হাঁটুতে স্পর্শ করাতে হবে। এটি হলো প্রথম পদ্ধতি। হাতকে পায়ের পিছনের দিক থেকে ধরে রাখলে হয় দ্বিতীয় পদ্ধতি। ওকে, 3 নম্বর হচ্ছে এই অবস্থায় কিছু সময় ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হয়। তো এটা হচ্ছে পদ্ধতি। এর উপকারিতা কি না, মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে, শরীরের পিছনের মাংসপেশির ব্যথা দূর করে,
ভিডিওটিকে প্রত্যেকের কাছে শেয়ার করে দিও, যাদের প্রয়োজন তারাও এখান থেকে সঠিকভাবে উত্তরগুলো লিখে নিতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রেখো নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই।